আসসালামু আলাইকুম মিস। শুনতে পাচ্ছ ছাত্ররা? জি মিস। ইয়েস মিস। আচ্ছা, ভালো আছো সবাই? জি মিস, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম মিস। আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কোন পর্যন্ত পড়েছিলাম? আমরা পড়েছিলাম ঘূর্ণিঝড় পর্যন্ত, না ছেলেরা? ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। আজকে এরপর থেকে শুরু করি 3.2 থেকে, কি বলো? ঠিক আছে? ইয়েস মিস। 3.2 থেকে এই চ্যাপ্টার পুরোটা শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করে ফেলেছে। সবাই 3.2 বের করো, 66 পেজ। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি? ইয়েস মিস। আচ্ছা, আমি কিন্তু এখন ডিভিশন ক্লাস দিচ্ছি, তাই মানে আমি কোশ্চেন করব আর যে জায়গাগুলি বুঝাই দেওয়া দরকার বুঝাই দিব, তোমরা কিন্তু অ্যানসার দিবে। আর সবাই মিলে গণ অ্যানসার দেওয়ার দরকার নাই, যখন কেউ অ্যানসার দিবে বাকিরা শুনবে। যদি মনে করো আমি এটা পারি না, নিজে কারেকশন হয়ে নেবে, ঠিক আছে? আর আন্ডারলাইন করবে। আমি এখন যেগুলা লাইন বলবো এগুলা সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আগেও বলেছিলাম, এখন আবার রিপিট করছি। আচ্ছা, বাংলাদেশের প্রধান 3টি নদী পদ্মা, মেঘনা, যমুনা সহ প্রায় সবগুলা নদীর উৎস কোথায় ছেলেরা? মিস ভারতে। ভারতে। ভেরি গুড। আচ্ছা, এসব নদ-নদী কি করে? হিমালয় বরফ গলা ওজনে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপুল পানি বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে, ঠিক আছে? এবং বৃষ্টি পানি, পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিলে যেটা হয় নদীর দুই উপর প্লাবিত করে জানমালের ক্ষতি করে এবং ব্যাপক বন্যার সৃষ্টি করে। আচ্ছা, অন্যদিকে বর্ষা মৌসুমে নদীগুলি লক্ষ লক্ষ টন পলি বয়ে আনে, যার সবটা সাগরে যায় না, কিছু অংশ নদীর তলদেশে জমাট হয়, ফলে কি হয়? নদীর তলদেশ ভরাট হচ্ছে না, এর ফলেও কিন্তু তোমার বন্যা হয়। আচ্ছা, কত কত সালে, এই 3টা সাল আন্ডারলাইন করে রাখো, এদেশে বড় আকারে বন্যা হয়েছিল কোন কোন সালে? 88, বলো ম্যাডাম, 1988, 1998 ও 2004। এই 3টা লাইন মানে 3টা আন্ডারলাইন করে রাখো। আচ্ছা, এখানে বন্যার ক্ষয়ক্ষতিগুলি আমাদের মনে আছে কি? বন্যায় কি হয়? দূষিত পানির অভাব, ফসলের মাঠঘাট সব ডুবে গেল, ফসলের ক্ষতি হলো, জনপদ ডুবে গেল, ঘরবাড়ি ডুবে যায়, ঠিক আছে? আচ্ছা, কখন নদী ভাঙন দেখা দেয়? কোন মৌসুমে ছেলেরা? কোন ম্যাডাম, মৌসুমে? বর্ষা মৌসুমে। ভেরি গুড, বর্ষা মৌসুমে। বর্ষা মৌসুমে নদী ভাঙন দেখা দেয়। আচ্ছা, নদী ভাঙনের একটি কারণ কি? আরেকটি কারণ হচ্ছে নদীগুলির আঁকাবাঁকা। এছাড়াও নদী ভাঙনের আরো কিছু কারণ আছে। সেটা কি? নদীর গতিপথ পরিবর্তন, নদীর পাড়ের দুর্বল গঠন, তারপর যেখানে সেখানে বাদ দিয়ে নদী শাসন, নদীর পাড়ে যথেষ্ট গাছপালা না থাকা ইত্যাদির কারণেও কিন্তু তোমার নদীর ভাঙন ঘটে, ঠিক আছে? আর নদী ভাঙনের ফলে কি হয়? ম্যাম, নদীর গতিপথ পরিবর্তন হয়। নদীর গতিপথ বুঝো নাই? হ্যালো ম্যাম। মনে করো যে নদীর গতিপথ পরিবর্তন হয় কিভাবে? বিভিন্ন কারণে নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে। এখন ওই যে দেখো না, পলি পরে, মনে করো একটা নদী আগে স্ট্রেট প্রবাহিত হতো, এখন মনে করো যে সেই জায়গাটায় পলি পড়ে গেছে। ওই যে বললাম না, পাহাড় থেকে যখন ব্যাপক পরিমাণে
পাহাড় বৃষ্টির পানি আর পানিগুলি যখন আসে তখন দেখো পলি নিয়ে আসে, পলি নিয়ে আসলে পরে এগুলা নদীর তলদেশে জমাট হয়, কিন্তু পানি তো আর শুকায় যায় না, পানি দেখা যায় ওদিক দিয়ে কম যেতে পারে, পাশে কোনো যদি জায়গা থাকে সেদিক দিয়ে প্রবাহিত হয়ে যায়, এভাবে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। বুঝতে পেরেছো? বাঁধের কারণেও তো ম্যাডাম বাঁধের কারণেও হতে পারে, বাঁধের কারণেও হতে পারে। এই যে আগে মনে করো এইভাবে প্রবাহিত হতো নদীটা, হ্যাঁ, এই যে কাটছরে দেখো এভাবে প্রবাহিত হতো, এখন এখানে একটু মনে করো যে বাঁধ দেওয়া হলো, তাহলে নদীটাকে একটু সরে যে মানে গতিপথটা একটু চেঞ্জ হয়ে যাবে না, প্রবাহের গতিপথটা। আচ্ছা আচ্ছা, নদী ভাঙনের ফলে কি হয়, কি হয় ছেলেরা? এই যে কাটছরটা দেখো, হাজার হাজার মানুষ মানুষ ভিটেমাটি ও কাজের সংস্থান হারিয়ে ক্লান্ত হয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে সেদিন আমি দেখিয়েছিলাম কোনটা কোন নদী, এটা তোমাদের জানতে হবে। এটা কি নদী কে বলতো? যমুনা। যমুনা। আর এটা মিস যমুনা, এটা পদ্মা। মিস পদ্মা। এই যে এটা মিস পদ্মা। এই যে এটা ব্রহ্মপুত্র। মিস মিস ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। এটা না মিস, এটা ব্রহ্মপুত্র না মিস, এটা ব্রহ্মপুত্র না। মিস মেঘনা। মিস তিস্তা। না, তিস্তা হওয়ার কথা না। মিস কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা, এই দেখো সুরমা এবং কুশিয়ারা এই দুটি এখানে মিলিত হয়েছে, দেখেছো? ম্যাম নদীর ভিতরে পার্থক্য কি? হ্যাঁ বুঝি না ম্যাম নদ এবং নদীর ভিতরে পার্থক্য কি? আচ্ছা, নদ আর নদীর মধ্যে পার্থক্য কি আমাকে এর আগে বলো। নদ এবং নদীর ইংরেজি কি? ম্যাম রিভার। রিভার। নদ নদীর মধ্যে বেসিক্যালি কিন্তু কোনো পার্থক্য নেই। একটু খেয়াল করবা, বাংলা যেসব নদীর নামের শেষে দেখো মিস নাই, খেয়াল করো, যেমন কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, পদ্মা নদী, আকার রসিকার নাই যেগুলা সেগুলাকে বেসিক্যালি দেখো নদ বলে, কিন্তু দুইটারই ইংলিশ কিন্তু সেম। দুইটা যদি আলাদা হতো দুইটা কিন্তু দুই রকম হতো, যেহেতু দুইটার ইংলিশটা সেম, নদ আর নদী একই কথা। ঠিক আছে? হ্যাঁ বলো কি বলতে চাইছিলা? এটা মেঘনা নদী, এটা মিস আমাদের ক্লাস। এটা কে বলতে, এটা দেখো মিস আমি একটু বলি তারপরে বল। হ্যাঁ জানিস না। পদ্মা, যমুনা, মেঘনা, সারা জীবন মনে রাখবে এই তিনটি ধারা এখানে চাঁদপুর ঘাটে মিলিত হয়েছে এবং তারপরে তিনটি ধারা এই দেখো মিলে গিয়েছে। এবার বলো কি বলতে চেয়েছিলে? মিস আমাদের ক্লাসে নূর মোহাম্মদ আলম নামে কেউ একজন ঢুকেছে। যত প্রবলেম তোমার বড় ভাইয়ের নাম হচ্ছে নূর মোহাম্মদ আলম। ওর বাবার নাম নূর মোহাম্মদ আলম। আচ্ছা তারপর দেখো, দেখো কোনো ডিস্টার্ব নাম ঠিক করতে বল না, কোনো ডিস্টার্ব না হলেই হলো। খেয়াল করো ছেলেরা, ক্লাসে মনোযোগ দাও তোমরা, কোন রকম তোমাদের ডিস্টার্ব করলে আমাকে জানাবা, ঠিক আছে? দেখো খরা, আচ্ছা প্রতি বছর কখন খরা দেখা দেয় বলো? প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে। আচ্ছা কোথায় খরার প্রকোপ বেশি? উত্তরাঞ্চলে। উত্তরাঞ্চলে। আচ্ছা বৃষ্টিপাত ছাড়াও আরো কি কি কারণে খরা দেখা দিতে পারে? উজানে বাঁধ নির্মাণ, বন নিধন এবং উজানে বাঁধ নির্মাণ, পরিবেশ দূষণ, বনভূমি নিধন প্রভৃতি কারণে তোমার খরা দেখা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা আমি প্রতিকার গুলি একটু পরে বলবো। এই যে খরার পিকচার গুলি ছিল এরকম মনে আছে? বাঁধ নির্মাণ, তারপরে যে নদী শুকায় গেল, বনভূমি কাটা। শৈত্য প্রবাহ, শৈত্য প্রবাহ কখন কোন কোন মাসে হয়? ডিসেম্বর জানুয়ারি। ডিসেম্বর থেকে জানুয়ারি। তোমাদের জন্য মজা ডিসেম্বর জানুয়ারি মাসে। তোমাদের না
এবারের এমসিকিউ গুলি এত সোজা, আমার মনে হয় সবাই বেশি 20 পাবে এবার, কি বলো, তাই না? খুবই সোজা। আচ্ছা, স্থলভাগে নিম্নচাপের ফলে শ্রেষ্ঠ একটি প্রাকৃতিক দুর্যোগের নাম বলো। মিস টর্নেডো। টর্নেডো। স্থানীয়ভাবে সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের নাম বলো। টর্নেডো। টর্নেডো। আচ্ছা, কোন প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগে হাতির সুরের মতো মেঘ ডানা মিস টর্নেডো। টর্নেডো। আচ্ছা, এটা আমাদের মনে আছে কি টর্নেডোর এই ইয়েস মিস। Yes, miss. আচ্ছা, টর্নেডোর স্থায়িত্ব কাল কতক্ষণ? ম্যাডাম কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র। মাত্র। ভেরি গুড। আচ্ছা, কখন হয় টর্নেডো বাংলাদেশে সাধারণত? মিস সাধারণত ফাল্গুনের শেষ থেকে জ্যৈষ্ঠের মাঝামাঝি টর্নেডো হয়। আমি আবারও বলছি, আমি যেগুলো বলছি আন্ডারলাইন করে রাখো, পরীক্ষার দিন খুব কাজে লাগবে। তাই কি করছো তোমরা? Miss. কালবৈশাখী, কালবৈশাখী এটা থেকে, আচ্ছা কেন হয়? সাধারণত কোন স্থানের তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে সেখানে বাতাস যখন হালকা হয়ে যায় তখন আশেপাশে শীতল বাতাস প্রবল বেগে স্থানে আসে এবং যে ঝড়ের সৃষ্টি করে আমাদের দেশে, তাই কালবৈশাখী নামে পরিচিত। কালবৈশাখী হচ্ছে এক ধরনের ক্ষণস্থায়ী এবং স্থানীয়ভাবে সৃষ্ট প্রচন্ড ঝড়। সাধারণত কখন, কোন মাসে হয় বলে এটাকে কালবৈশাখী বলে? বৈশাখ মাসে। বৈশাখ মাসে। সাধারণত কোন সাইড থেকে এই ঝড়টা হয়? উত্তর পশ্চিম দিক থেকে। উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম দিক থেকে। পরীক্ষার সময় কিন্তু কনফিউজড হয়ে যেও না, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, ঠিক আছে? আন্ডারলাইন করে রাখো। আচ্ছা, এই জন্য কালবৈশাখীর মৌসুমে নদীপথে নৌকা ও লঞ্চ চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। টর্নেডোর মতো অত বিধ্বংসী না হলেও এই ঝড়েও কিন্তু জানমালের ব্যাপক ক্ষতি হয়, ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়, গাছপালা উপড়ে ফেলে, নৌ চলাচলে ব্যাঘাত ঘটায় এবং কালবৈশাখীতে পড়ে কিন্তু অনেক তোমার কি হয়, ভয়াবহ নদী দুর্ঘটনাও ঘটে। আচ্ছা, এখন এইসব দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয় কি, তাই তো? আচ্ছা, ঘূর্ণিঝড়, টর্নেডো, ঝড় যেগুলো আছে এগুলো মোকাবেলায় আমাদের কি করণীয় একজন বলবে। আবহাওয়া বিভাগ থেকে প্রচারিত পূর্বাভাস ও সতর্কবার্তা মেনে চলা, বাড়ির আশেপাশে গাছ লাগানো এবং গ্রিনহাউস গ্যাস উদ্গীরণ নিয়ন্ত্রণ করা। ভেরি গুড। কে বললো এত সুন্দর করে? আমি ইহান। দেখে, আচ্ছা দেখে বলো, সমস্যা নেই, আজকে পর্যন্ত বলো, তারপরে তো পরীক্ষার দিন না দেখে লিখবাই। বন্যা পরিস্থিতি, হ্যাঁ বন্যা বের হওয়া মানে নির্গত হওয়া। বন্যা পরিস্থিতি মোকাবেলায় কি করতে হবে? ম্যাডাম বাঁধ নির্মাণ করা, ঘরবাড়ি ভিটে উঁচু করা, নদী খননের ব্যবস্থা করা। ভেরি গুড। আচ্ছা, খরা পরিস্থিতি মোকাবেলায়? ম্যাডাম পর্যাপ্ত বনায়ন করা, ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ। আচ্ছা, আমি অন্য কারো মুখ থেকে শুনতে চাচ্ছি। নদী ভাঙ্গন। মিস আমি বলি। বলো। মিস পর্যাপ্ত বনায়ন করা, ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করা। আচ্ছা, আরেকজন বলো। নদী ভাঙ্গন মোকাবেলায় আমাদের পরিস্থিতি মোকাবেলায় আমাদের করণীয় কি? অন্যজন যারা বলছে তারা না। মিস আমি বলি। বলো, নাম বলো। মিস আব্দুল্লাহ মাসুদ। বলো। নদী ভাঙন পরিস্থিতি মোকাবেলায় করণীয়: নদীর পাড়ে গাছ লাগানো, নদীর পাড় সংরক্ষণ, নিয়মিত নদী খননের ব্যবস্থা করা। দেখি বললে না না দেখে? মিস না দেখে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করব আরেকটু আগাবো। হ্যাঁ, আজকে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তাহলে দেখো, আর্থ সামাজিক ক্ষেত্রে
জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমাদের কি মনে আছে এটা? কৃষি ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলে? জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়। অধিক তাপমাত্রা এবং বৃষ্টিপাতের জন্য দেশে কিন্তু আশানুরূপ ফসল ফলানো সম্ভব হয় না, কারণ যে মৌসুমে বৃষ্টি হওয়ার কথা সেই মৌসুমে বৃষ্টি হচ্ছে না, যে যখন আবার অতিবৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, ঠিক আছে। কিছু এলাকায় বর্ষা মৌসুমে আগাম বন্যার কারণে এমনকি গভীর পানিতে উৎপন্নশীল ধানের আবাদও ক্ষতিগ্রস্ত হতে পারে। মানে ফসলও বন্যায় তলিয়ে যাচ্ছে, ফলে আউশ ধান পাট চাষের উপযোগী জমির পরিমাণও কমে যাচ্ছে। তার মানে জলবায়ু পরিবর্তন আমাদের কৃষি খাতে ব্যাপক প্রবলেম সৃষ্টি করতেছে। আচ্ছা, মৎস্য সম্পদ। মৎস্য সম্পদের উপর কি ধরনের কত দিক থেকে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছে ছেলেরা? 3 দিক থেকে। তিন দিক থেকে। কি কি দিকগুলা মনে আছে? লবণাক্ত বন্যা উপকূলীয় জলোচ্ছ্বাস। ভেরি গুড, সবই তো পারে দেখা যায় ছেলেরা। আচ্ছা, স্বাস্থ্য খাতে কি ধরনের সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে? স্বাস্থ্যসম্মত পয় প্রণালী ব্যবস্থা অচল হয়ে পড়ে, শ্বাসের রোগের বিস্তার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়। শিল্পের ক্ষেত্রে অন্যজন শিল্পের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়ে? কাঁচামাল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড। মোট কথা হচ্ছে শিল্পের প্রধান উপকরণ তো কাঁচামাল, সেটা তোমার কাঁচামালের অভাবে কিন্তু আমাদের শিল্প উৎপাদন ব্যাহত হয়। আচ্ছা, সামাজিক ভাবে কি কি প্রবলেম হয়? আর সামাজিক ভাবে যদি আমরা বলি, জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বৃষ্টিপাতের পরিবর্তন লক্ষ্য করা যায়। স্বল্প সময় অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে কি হয়? বন্যা হয়, নদী ভাঙ্গন হয়। আর এর ফলে কিন্তু শহরে এবং নগরে গ্রামে উদ্বাস্তুর সংখ্যা বাড়ে, এবং উদ্বাস্তুর সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে বিভিন্ন রকম তোমার সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। আচ্ছা, আমাদের এই এমসিকিউ গুলো কি মনে আছে? বাংলাদেশে সাধারণত কোন মৌসুমে নদী ভাঙ্গন দেখা দেয়? বর্ষা। আমাদের দেশে নদী ভাঙ্গন হচ্ছে, আমাদের দেশে নদী ভাঙ্গনের কারণ হচ্ছে আচ্ছা, রূপসা কিসের সতর্কবার্তা শুনতে পেয়েছিল? ঘূর্ণিঝড় হওয়ার কারণ হচ্ছে আচ্ছা, বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? ক্রান্তীয় অঞ্চলে। ভেরি গুড। আরেকটা ছিল প্রচন্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে কি বলে? টর্নেডো। আচ্ছা, এবার হচ্ছে সবার বই অফ করে রাখো। না, বই অফ করে রাখবা নাকি আন্ডারলাইন করবা? আমি অষ্টম অধ্যায়ে যাব, যেটা তোমাদের জন্য একটু কঠিন। কি দেখে বলবা না দেখে? জানি না। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, বই খুলে রাখো, কারণ হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট লাইনগুলি আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে ছেলেরা? অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি। আচ্ছা, বলো, একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি কি? জনসংখ্যা। জনশক্তি। একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি কি? জনসংখ্যা। শিক্ষিত দক্ষ জনসংখ্যা। আচ্ছা, আমি একটু এটা তোমাদেরকে দেখাই দিই। দাঁড়াও। আচ্ছা, তোমাদেরকে একটু স্ক্রিনে দেখালে তোমাদের ভালো হবে, তাহলে ইয়া করতে পারবে না। দেখতে পাচ্ছ কি ছেলেরা? ইয়েস মিস।
মিস দেখা যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশ পৃথিবীর আচ্ছা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি হচ্ছে জনসংখ্যা, ঠিক আছে, এটা একটা এমসিকিউ গেল। কিন্তু সেই জনসংখ্যাকে কেমন হতে হবে সেটা বলো। দক্ষ ও শিক্ষিত দক্ষ। আচ্ছা, যদি না হয় তাহলে দেশের জন্য তারা কি রকম? বোঝাস্বরূপ। এই লাইনটা মনে রাখবা। 2 নাম্বার আসো, বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এই পুরো লাইনটা আন্ডারলাইন করো, এই পুরো লাইনটা এখান থেকে যে কোনো রকম এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ মিস কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। আচ্ছা, এটা বলো, তোমাদের বই থেকে এটা আছে 2011 সালে আদমশুমারি অনুযায়ী। Yes, miss. আচ্ছা, কত জনসংখ্যা? মিস 14,97,72,364 জন। ভেরি গুড। আর ইয়া কত, প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে? মিস 1,000 জন। মানে এই 4টা-5টা এমসিকিউ একদম মুখস্থ, যাতে একটু ভুল না যায়। বর্তমানে জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার কত বর্তমানে? মিস 1.37 মিস 1.37%। আবারও বলছি, এই প্যারাটা ভালো করে পড়বা। আচ্ছা, এখান থেকে 2010, এটা একটু মনে রাখবা। লেটেস্টটা তোমাদের বইতে আছে না? এটা 2010 থেকে 2015 এই কলমটা কি আছে? এখানে বলো বাংলাদেশের 2010 থেকে যে 15 জনসংখ্যার 5 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার কত? 10 থেকে 15 মিস 1.22 1.20 বাংলাদেশে 20 বলা যাবে না, তুমি শূন্য বলবা। 20 বলা যাবে না, ঠিক আছে। আমি বলছিলাম যে জনসংখ্যার ঘনত্ব, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বছরে এটা বলো। মিস মিস 1,252 জন। আচ্ছা, এইখানে দেখো, এটা কি আছে তোমাদের বইতে? 2011 সালে জনসংখ্যা বৃদ্ধির হার কত বাংলাদেশে? মিস 1.34। 74 সালে কত ছিল? এটা আন্ডারলাইন করো। 2.62 মিস 2.62। আর 11 সালে 1.34। ভেরি গুড। তাহলে এই কয়েকটা বিষয় ভালো করে একটু মনে রাখবা, ঠিক আছে। এবার আমাকে বলো, জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কি বোঝায়? এক কথায় জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা। ভেরি গুড। এই লাইনটা একদম আন্ডারলাইন সুন্দর করে গাঢ় করে রাখো। এবার বলো, এই মানে এই জনসংখ্যার পরিবর্তনের বিষয়গুলি কি, কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? মিস বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতি। আচ্ছা মিস, এটা কি ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে? জনসংখ্যার এই, হ্যাঁ, জনসংখ্যা কোথায়, কোনটা? জনসংখ্যার পরিবর্তন। আগে একটু শুনি। জনসংখ্যার পরিবর্তন বলতে বোঝাচ্ছে জন্ম হার, মৃত্যু হার, স্থানান্তর, এগুলা। আর এগুলোর সাথে সম্পর্কিত হলো বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা, এগুলো, ঠিক আছে। একটি দেশের তাহলে মিস ভৌগোলিক অবস্থানগতভাবে কেন না মিস, যদি থাক যেমন এমন একটা অঞ্চল যে অঞ্চলে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয় মিস, সেই মৃত্যু হার বেশি। বুঝি না, আবার বলো। মিস যেমন ভৌগোলিক অবস্থান এটার মধ্যে তার মানে পড়তেছে না মিস। কোনটার মধ্যে? এই পরিবর্তনের সাথে জনসংখ্যার মিস এখানে তো নাই। কোথায় এখানে দেওয়া? দেখতেছি না। বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর হলো জনসংখ্যার পরিবর্তন, মানে জন্ম হার, মৃত্যু হার, স্থানান্তর, গতিশীলতা, এই বিষয়গুলি ডিপেন্ড করে। ভৌগোলিক পরিবেশ স্থানান্তরটাকে প্রভাবিত করে এইভাবে যে যেই জায়গায় মানে মনোরম পরিবেশে মানুষ থাকতে বেশি পছন্দ করে,
যে জায়গার ভৌগোলিক পরিবেশটা একটু কষ্টসাধ্য, যেমন দুর্গম পাহাড়ি এলাকায় কিন্তু মানুষ থাকতে স্বাচ্ছন্দ্য করে না, সেখান থেকে মানুষ মাইগ্রেশন করে কিন্তু তোমার স্থানান্তর হয়ে চলে আসে যেখানে স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ করা যাচ্ছে, চাকরি মানে যোগাযোগ ব্যবস্থা ভালো, হ্যাঁ মানে বসত উপযোগী, সেই জায়গায় চলে আসে। ঠিক আছে, একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে কত ভাগে ভাগ করা যায়? কত ভাগে? 3 ভাগে। 3 ভাগে। কি কি? যুবক, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। আচ্ছা, কিসের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে? জ্ঞানের পরিবর্তনের প্রভাব। যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত সেই দেশ কি হবে? কি হবে? তত বেশি উন্নত। আচ্ছা, কৃষক, শ্রমিক, জেলেদের মানে কাদের মধ্যে জন্মহার প্রবণতা বেশি? ডাক্তার, শিক্ষক না কৃষক শ্রমিক? কৃষক শ্রমিক। শ্রমিক। আচ্ছা, এটা তো দেখাইছিলাম। আচ্ছা, তোমাদের মনে হয় এইটাই ওই যে আমি দেখাতে পাইনি না ছেলেরা, কারেন্ট ছিল না? আপনি এটা দেখিয়েছেন? জিমিস দেখিয়েছেন এটা। মিস এটা দেখাইছেন। দেখিয়েছেন। দেখাতে পেরেছিলাম। আমি ভাবছিলাম বুঝি তোমাদের ক্লাস, তাহলে মনে হয় 7 দিতে পারিনি, কারেন্ট চলে গিয়েছিল একদিন। ঠিক আছে, আমি 7B তো এআই ডি বলেছি, বি বলিনি। আচ্ছা শোনো, কোন জেলাগুলোতে জনবসতি কম? এখানে দেখো, পিকচারে দেখো, কোন জেলা এটা বলো? পার্বত্য জেলা। পার্বত্য জেলাগুলো। পাহাড় পর্বতে ঘেরা বলে হ্যাঁ জনবসতি কম, ফলে এই এলাকার জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন। চর এলাকায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে জনসংখ্যার ঘনত্ব কম। আর অন্যদিকে জনসংখ্যার ঘনত্ব বেশি কোথায়? নদী বিধৌত উর্বর সমতল ভূমিতে, যেখানে সহজে ফসল ফলানো যায় সেখানে। তাহলে ভৌগোলিক পরিবেশ প্রভাবিত করছে না জনসংখ্যাকে? তাছাড়া শিল্প কারখানা এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে, যেমন ঢাকায় সবাই আসতে চায়, এখানে শিল্প কারখানা অনেক বেশি, ঢাকার আশেপাশেও ব্যাপক শিল্প কারখানা রয়েছে। এজন্য কিন্তু তোমার গ্রাম থেকে শহরে তোমার মাইগ্রেশনটা খুব বেশি। অনেক সময় কর্মসংস্থানের প্রত্যাশায় গ্রাম থেকে শহরে স্থানান্তরের হার বেড়ে যায়। আবার রাজনৈতিক অস্তিত্বশীলতা, যুদ্ধাবস্থা, গৃহযুদ্ধ, দুর্যোগ ইত্যাদির কারণে কিন্তু স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন দেখা দেয়। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর ছেলেরা? 71 বছর। 71 বছর। 70 বছর। মিস গড়ে 71 বছর। আচ্ছা, গড় আয়ু বেড়ে যাওয়ায় আমাদের কি হ্রাস পেয়েছে, জন্মহার না মৃত্যু হার? মৃত্যু হার হ্রাস পেয়েছে। আচ্ছা, এই নির্ভরশীল জনসংখ্যা যারা, এই নির্ভরশীল জনসংখ্যা আমাদের কিসের উপর প্রভাব সৃষ্টি করছে, চাপ সৃষ্টি করছে? সম্পদের উপর। সীমিত সম্পদের উপর। হ্যাঁ, সীমিত সম্পদের উপর চাপ সৃষ্টি করছে। ঠিক আছে, আচ্ছা এখানে দুইটা লাইন আছে, একজন পড়ো। শিক্ষাক্ষেত্রে ম্যাডাম, শিক্ষাক্ষেত্রে অধিকারে ছেলে মেয়েদের অংশগ্রহণ, নারীর অধিকার রক্ষা ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ মৃত্যুহার হ্রাসে প্রভাব ফেলছে। এছাড়া আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের কারণে শিশু ও মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। আচ্ছা, ও যে পয়েন্টগুলি বললো, এখন বলো তো কি কি কারণে মৃত্যু হার হ্রাস পেয়েছে? মাহিব বলবে, মাহিব মাথায় হাত দিয়ে বসে আছে। মাহিব, আমি বই দেখাচ্ছি। হ্যাঁ বলো, এবার বলো কি কি কারণে মৃত্যু হার হ্রাস পাচ্ছে? ছোট পরিবারের গঠন, উন্নত চিকিৎসা, উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ। আজকে ওই ছেলেটার নাম কি যেন? আরাফাত নাম? আরমান। হ্যাঁ, ও কই?
মিস আরমান আজকে অ্যাবসেন্ট মনে হয়। তাই তো, রুমটা কেমন, ক্লাসটা নিরিবিলি চুপচাপ? এই কারণে মিস আজকে আমার ক্লাস অনেক ভালো পরিবেশটা অনেক ভালো। পরিবেশটা সুন্দর, কারো গান নেই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তুমি সারান অনেক চাইতেছ। মিস আরমানেরটা সারান পূরণ করতেছে। আচ্ছা থামো, তোমরা সবাই আসলে ভালো, ঠিক আছে? বললাম না তোমরা ছোট মানুষ, তোমরা থ্যাংক ইউ মিস। আমি কি আর করবে, একটু কথাই তো বলো, মিসের সাথে তো একটু কথাই বলো, আর তো কিছু না, তাই না? কতদিন দেখো না, স্কুলে আসতে পারো না, বাসা থেকে বের হতে পারো না, তাই না? ঘরে থেকে বোর হয়ে যাও। আচ্ছা তারপরে একটা লিমিট রাখবে, ক্লাসের সময় যখন স্যার ম্যাডামরা পড়ায় একটা লিমিটের মধ্যে থাকবে, ঠিক আছে? কথা বলা তো শুধু দেই, এমন না যে দেই না। আচ্ছা তারপর যেন কি বলতেছিলাম, দেখো জনসংখ্যাকে ভারসাম্য অবস্থায় রাখতে হলে আমাদের কি করতে হবে, কি বাড়াতে হবে আমাদের মধ্যে? আন্ডারলাইন, সচেতনতা বাড়াতে হবে, আর কিছু কর্মসূচি গ্রহণ করতে হবে। সেগুলা কি? আসওয়াদ জামান, তোমার কি সমস্যা তুমি বলো। আমাদের মধ্যে জনসংখ্যা ভারসাম্য বজায় রাখতে হলে কিছু কর্মসূচি নিতে হবে, সেগুলা কি? আসওয়াদ মিস জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করা, নারীর কর্মসংস্থান এবং মিস আয় বৃদ্ধি, মিস এগুলা বাস্তবায়ন করা, এবং মিস আসল দুইটাই বলা নাই। মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি, দারিদ্র হ্রাসের কার্যক্রম গ্রহণ, জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করা, নারীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন করা। বুঝতে পেরেছ? আচ্ছা আমি বাকিটা আগায় নিয়ে যাই। আচ্ছা বলো তো, গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, শহর থেকে শহরে, এই সব স্থানান্তরের নাম কি? অভ্যন্তরীণ স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তর। তাহলে স্থানান্তর মূলত কত প্রকার? দুই প্রকার। অভ্যন্তরীণ স্থানান্তর, অভ্যন্তরীণ স্থানান্তর, একটা অভ্যন্তরীণ একটা আন্তর্জাতিক। আন্তর্জাতিক। ভেরি গুড। কোন স্থানান্তরের জন্য কোন রকম আইন বা অনুমতির প্রয়োজন হয় না? ভেরি গুড। আচ্ছা এবার বলো, বাংলাদেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বর্ধিত জনসংখ্যার চাপে মাথাপিছু জমির পরিমাণ কমে যাচ্ছে, অনেকে ভূমিহীন হয়ে পড়ছে, বেকার অর্ধ বেকারের সংখ্যা বাড়ছে। এই আর্থিক সংকট গ্রামের অনেক মানুষকে শহরে কাজের সন্ধানে আসতে বাধ্য করছে। এছাড়া নদী ভাঙ্গন এলাকার মানুষ বাঁচার জন্য গ্রাম থেকে শহরে ভিড় করছে। দারিদ্র, অভাব, অনটন, নানা সমস্যার কারণে গ্রামবাসীর একটি অংশ শহরের দিকে ধাবিত করছে। তাহলে গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, তোমাদের কি পিকচার গুলি মনে আছে? উন্নত শিক্ষা ব্যবস্থা, তারপরে চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মনে পড়ছে কি ছবিগুলো আমি দেখিয়েছিলাম? এছাড়া গ্রামের সক্ষম ও ধনী কৃষক পরিবার তাদের সন্তানকে উন্নত শিক্ষার জন্য শহরে পাঠায়। আচ্ছা আভ্যন্তরীণ স্থানান্তরের কিছু সুফল এবং কুফল আছে, ঠিক আছে? দুটেই আছে। আচ্ছা বলো তো আমাকে একটু, সুফল কি? ছেলেরা, অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে আবার স্বল্প আয়ে দরিদ্র মানুষের জন্য বস্তি সৃষ্টি হয়েছে। এটা তো কুফল, এটা তো কুফল হলো। সুফলটা বলো একজন। আচ্ছা কুফল বলছো, ভালো কথা। সুফল বলো একজন, কথা বলো, এখন তো কথা বলার সুযোগ দিলাম। কুফল খুঁজে পাচ্ছ না? এই যে অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে সুফল হচ্ছে, সবচেয়ে উপকার হচ্ছে গ্রামীণ দরিদ্র নারীদের, এটা খুঁজে পাচ্ছ না? ছেলেরা তোমরা কি শুনতে পাচ্ছ নাকি নেট প্রবলেম? আমি শুনতে পাচ্ছি। তাহলে বলছো না কেন? বলছো না কেন?
77 পৃষ্ঠায় 3 নং প্যারা। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফল। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হচ্ছে আমাদের গ্রামীণ নারী। এসব নারীরা কর্মহীন থাকার কারণে কি হয়, ফ্যামিলিতে বোঝা মনে করে, তার ফলে বিভিন্ন রকম বৈষম্য, বঞ্চনা, প্রতারণা, নিপীড়ন, নির্যাতন তাদের যুক্ত। কিন্তু আজ শুধু পোশাক শিল্পে বিপুল সংখ্যক নারী শ্রমিক কর্মরত আছে। এখন তাদের পারিবারিক মর্যাদা বেড়েছে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, মতামত প্রকাশের ক্ষেত্রে তাদের স্বাধীনতা বেড়েছে, তাদের উপার্জিত অর্থ দিয়ে ছেলে মেয়েরা লেখাপড়া করছে। তাহলে জীবনযাত্রার মান কিছুটা হলেও তো বৃদ্ধি পেয়েছে না? আচ্ছা, গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে শহরে কি ধরনের কি হচ্ছে বলতো? শহরে বিভিন্ন রকম বস্তি তো সৃষ্টি হচ্ছে। আবার দেখো, শহরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা, দাম বেড়ে যাচ্ছে। ঠিক আছে? গ্রাম থেকে গ্রামে স্থানান্তরের কারণে কি হয়, এটা একটা সুফল। গ্রাম থেকে গ্রামে। শেষ প্যারাটা, পারস্পরিক সম্পর্ক বাড়ে। ভেরি গুড। পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্য বৃদ্ধি পাচ্ছে। এবার চলে আসো আন্তর্জাতিক স্থানান্তর 3.2 এ। আন্তর্জাতিক স্থানান্তরের সংজ্ঞা কি? ম্যাম, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হওয়াকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। কি কি কারণে হতে পারে? স্বাধীন দেশ থেকে অন্য স্বাধীন দেশে। হ্যাঁ, কি কি কারণে হতে পারে? চাকরি, বিয়ে, বসবাস, এমনকি নাগরিকতা লাভের জন্য। ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে বলো আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল, সুফল বলো। ম্যাম, যে দেশ থেকে স্থানান্তরিত হয় সেই দেশের জনসংখ্যা হ্রাস পায়। হ্যাঁ, ঠিক আছে। আর বইতে কি আছে একটু দেখো তো। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্থানান্তরের সুফল অনেক পাচ্ছ। বিদেশ থেকে টাকা পাঠানো, টাকা এদেশে কৃষি ও শিল্প, ব্যাংকিং, মানুষের জীবিকার উন্নয়ন ঘটে, লাভজনক খাতে বিনিয়োগটা বাড়ে, আমাদের জীবন জীবিকার উন্নয়ন ঘটছে, বিনিয়োগ বাড়ছে। আবার একটু কুফলও আছে। কুফলটা কি আন্তর্জাতিক স্থানান্তরের? বিভিন্ন রকমের বিভিন্ন আসছে, বিভিন্ন রকম রোগে তোমার কি হয়, ছড়ানোর সম্ভাবনা থাকে বাইরে থেকে। মানে বিভিন্ন রকম ভাইরাস রোগগুলি এক দেশ থেকে আরেক দেশে ছড়ে যাওয়ার সম্ভাবনা। এর সবচেয়ে বড় এই কারণ মিস একটা কি করোনা ভাইরাস মিস এভাবেই তো হয়েছে। হ্যাঁ, বলা যায়। আচ্ছা, আমাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে। আমরা একটু ঝট করে বলি তো। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু মনে আছে? শিশু মৃত্যুটা কিন্তু একটু খেয়াল করবা। জন্মের পর জীবিত শিশু জন্মের পর 1 বছর বয়সের মধ্যে যদি মারা যায় তাহলে সেটাকে আমরা শিশু মৃত্যু বলবো। শিশু মৃত্যু হলো প্রতি বছরে জীবিত জন্মগ্রহণকারী প্রতি 1000 শিশুর মৃত্যুর সংখ্যা। এটা খেয়াল রাখবে। আচ্ছা, এখন আমাকে বলো 1980 সালে মাতৃমৃত্যুর সংখ্যা কত ছিল? তাড়াতাড়ি। 650 জন। 2015 সালে মাতৃমৃত্যুর হার প্রতি লক্ষে 2015 সালে 176 জন। ভেরি গুড, ভেরি গুড। 2016 সালে 16 সালে, হ্যাঁ। তারপরে আমাদের শেষ মিনিট চলছে। ওকে ছেলেরা, তাহলে আর যতটুকু আছে, আর 2টা পেজ আছে, তোমরা এখান থেকে আন্ডারলাইন করে, আমি তো এর আগে দাগিয়ে দিয়েছিলাম, ওই লাইনগুলি ভালো করে করবে। আর আমি চাই সবাই 20-এ 20 বলো। ইনশাআল্লাহ পাবো ম্যাডাম। ইনশাআল্লাহ পাবো। 20-এ 20। হ্যাঁ, আমি চাই সবাই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমরা সবাই খুব ভালো ছিলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। দোয়া কইরেন।